বর্তমান পরিস্থিতি এবং সরকার গঠন প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখতার হোসেন। আখতার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি দেখছি যে আপনাদের যে আন্দোলন পূর্ণতা পেল, এটি কিভাবে পূর্ণতা পেল? অনেক নির্যাতন তো আপনাদেরকে সহ্য করতে হয়েছে, সব পেছনের গল্পটা একটু শুনতে চাই, কিভাবে আপনারা এই নেতৃত্ব দিলেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আজকে কথা শুরু করবার আগে এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা এই আন্দোলনে ছাত্র এবং জনতার মধ্য থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। একটা আন্দোলন এমনি এমনি শুরু হয় না, তার পেছনের প্রেক্ষাপট একটা আন্দোলনের জন্ম দেয়। বাংলাদেশ স্বাধীন হলো, আমরা একটা সংবিধান পেলাম। আমাদের সংবিধান বলল যে বাংলাদেশের সকল নাগরিক সমান, এবং আমাদের সংবিধানের ২৮, ২৯ অনুচ্ছেদের দিকে সুযোগের সমতার কথা বলা হলো, এবং সেখানে ব্যতিক্রম হিসেবে দুটো জিনিসের কথা বলা হলো। এক, সমাজের রাষ্ট্রের অনগ্রসর গোষ্ঠী এবং তাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব। এই দুইয়ে যখন মিলে যায় তখন তাদের জন্য রিজার্ভেশন সরকার ইচ্ছা করলে রাখতে পারে, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতারই সাংবিধানিক একটা সুযোগ আছে। এই বিষয়টা আমি ভালো করে পড়তে পারি যখন আমি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আইন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা দ্বিতীয় বর্ষে সংবিধান পড়ে থাকেন। আমি যখন তৃতীয় বর্ষে উঠলাম তখন ২০১৮ সাল, এবং আমি দেখলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অগ্রজরা আছেন তারা লিফলেট বিলি করছেন। সেই লিফলেটে এই যে সংবিধানের কথাটা, এই কথাটার একটা প্রতিধ্বনি দেখা যাচ্ছে। তারা পড়ছেন কোটা সংস্কারের কথা। সরকারি চাকরিতে ৫৬% কোটা ছিল। এই যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে একটা সংস্কারের কথা তারা তখন বলছিলেন। তখন আন্দোলন হলো। সে আন্দোলনে পুরোদস্তুর সক্রিয় থাকা, এবং জিয়া হল, আমার হল, সে হলে জুনিয়রদের ভিতর থেকে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করা, এই বিষয়টাকে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ ছিলেন, আমার হলের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলেন, তারা সেটাকে ভালোভাবে নেয়নি। আমার কষ্ট লাগে যে সে সময় ২০১৮ এপ্রিলের আমাকে হল থেকে মারধর করে, একটা রুমে মারধর করলো সিনিয়রটা, ৪ জন ৪ হাত পা ধরে চ্যাংদোলা করে আমাকে যে হলের বারান্দায় ফেলে দিয়ে বলল যে আধা ঘন্টার মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে। এই দুঃসহ স্মৃতি, এটা আজকে ৬ বছর পেরিয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে ভুলবার মতো নয়। শুধু আমি নই, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সে আন্দোলনে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, জেলখানায় গেছেন। দীর্ঘ ২.৫ মাস আমাকে জিয়া হলের ধারে কাছেও আসতে দেওয়া হয়নি। পরে যখন সরকার দাবি মেনে নিল, তখন তো ছাত্রলীগ বিজয় উদযাপন করে, তো তখন আমি আবার হলে আসার সুযোগটা পেলাম। আমরা দেখলাম ২০১৮-তে হাজার হাজার শিক্ষার্থীর রক্ত, তাদের শ্রম, তাদের আন্দোলন, তাদের সংগ্রাম, তার ভিতর দিয়ে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার একটা অংশ বাস্তবায়িত হয়ে আসলো। শিক্ষার্থীরা সংস্কার চেয়েছিল, কিন্তু আসলো বাতিলের ঘোষণা। এবং তখনকার যে রাজনৈতিক বিরুদ্ধ পরিবেশ, সে পরিবেশে শিক্ষার্থীরা তারা যতটুকু পেয়েছিলেন ততটুকুতেই আমাদেরকে সন্তুষ্ট হয়ে থাকতে হয়েছিল। কিন্তু ৬টা বছর যেতে না যেতেই সরকার যখন
2024-এ এসে ক্ষমতা আবার পাকাপোক্ত করে ফেলল, ফেসিবাদের চূড়ান্ত সীমায় তারা পৌঁছে গেল। সে সময় তাদের মাথায় আবার সেই কূটবুদ্ধি চেপে বসলো। আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের 6 বছরের জীবনে আপনাকে নানা সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, সেই ঘটনাগুলো একটু শুনতে চাই এবং এইবারের যে জেলখানার অভিজ্ঞতা সেটি নিয়েও জানাবেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাকে পিটিএ হল থেকে বের করা হলো। এই যে বড় ঘটনাটা আমার জীবনে, তার আগে বিশ্ববিদ্যালয়ে এসেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের জীবনকাল, হলে উঠেছি, ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, নানাবিধ র্যাগিংয়ের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমার মনে আছে যেদিন বার্ন ইউনিট উদ্বোধন করার জন্যে শেখ হাসিনা আসলেন, সেদিন আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হলো, আমাদেরকে স্লোগান দিতে বলা হলো। আমরা স্লোগান দিচ্ছি, হয়তো এই স্লোগানের কোথাও আমার অমনোযোগ ছিল বা কিছু একটা ব্যাপার যেটাকে আমি নিজেও এখন পর্যন্ত স্মরণ করতে পারি না। এই বিষয়টিকে ইস্যু করে সেদিন রাত্রে আমাকে পার্সোনাল গেস্টরুমে নেওয়া হলো। আমাকে পার্সোনাল গেস্টরুম হচ্ছে একা একজন ব্যক্তিকে একটা রুমের মধ্যে নিয়ে কয়েকজন মিলে তার উপরে নির্যাতন করা, তাকে শাসানো। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের যে ত্রাসের রাজনীতি ছিল তার একটা ভয়ঙ্করতম রূপ। সে জায়গায় নিয়ে আমার ডান কানের ওপর এমন জোরে থাপ্পড় দেওয়া হলো, আমার ডান কানের পর্দায় এখন পর্যন্ত ফুটো হয়ে আছে, আমি কানে একটু কম শুনতে পাই। এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন আমি হলে কেবল উঠেছি, ছাত্রলীগের অনুগত দাসের মতো যখন আমাদেরকে হলের গণরুমে থাকতে হয়, সেই সময়ের অভিজ্ঞতার কথা। এরপরে যখন প্রশ্নফাঁস বিরোধী অনশন করি, এই সময়টার একটা অভিজ্ঞতার কথা বলি আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রশ্নফাঁস হয় গত কয়েক বছর ধরে। সে বছর 2018-তে মহামারী আকার প্রশ্নফাঁস হলো, পরীক্ষা চলছে, এই সময়টাতে সাংবাদিকদের হাতে প্রশ্নের কপি চলে এসেছে, আর অপেক্ষা নাই প্রমাণ করবার জন্য যে প্রশ্ন ফাঁস হয়েছে। এমতো অবস্থায় আমি আমার বন্ধুদেরকে বললাম, তখন পূজার ছুটিও চলছে, যে চলো আমরা একটা আন্দোলন করি, কিছু একটা করি। কিন্তু আমার বন্ধুরা 18-র কোটা সংস্কার আন্দোলনে তাদের যে দুঃসহ স্মৃতি এপ্রিলের, সেটাকেও তখন তারা ভুলতে পারে নাই, কেবল অক্টোবর এসেছে। অনেকেই আমাকে বলেছে যে বন্ধু তেমন কিছু করিও না। আমি যখন কাউকে সংগঠিত করতে পারলাম না, তখন একা অনশনের সিদ্ধান্ত নেই। যখন আমি অনশনের সিদ্ধান্ত নেই, তখন হল থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি রাজু ভাস্কর্যের দিকে, আমি ধরেই নিয়েছি যে আর কখনো আমার হলে ফেরা সম্ভব হবে না। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ন্যায়ের পক্ষে যদি আন্দোলন করেন, ন্যায়ের পক্ষে যদি কথা বলেন, আপনার পরিণতি। এই পরিণতি কি বরণ করে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো পেশ করত। যাই হোক, 3 দিনের অনশন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়, পরীক্ষা আবার হয়। এই বিজয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার হলে আবার আসতে পারি। এই ঘটনার কিছুকাল পরেই 2019-এ ডাকসু নির্বাচন হলো। আমি ডাকসুতে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করি, শিক্ষার্থীদের ভোটে বিপুল ভোটে জয়ী হই এবং আমি ডাকসুর সমাজসেবা সম্পাদক, একজন ছাত্র প্রতিনিধি। তা সত্ত্বেও আমরা সে সময়টাতে একটা আন্দোলন করলাম, অধিভুক্তি নিয়ে একটা সমস্যা হয়েছিল। এই আন্দোলনের সময়টাতে ছাত্রলীগ এসে আমাকে মারধর করে। আমি তখন ছাত্রদের রানিং ছাত্র প্রতিনিধি, এমতো অবস্থাতেও আমি সেখানে ছাড় পাইনি। আমি একজন ছাত্র প্রতিনিধি হয়ে ছাত্রলীগের হাতে নিরাপদ ছিলাম না। আমাদের সাধারণ ছাত্ররা যারা আছে তাদের অবস্থাটা একবার কল্পনা করে দেখুন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে চলার সময়টা, সে সময়কালটা এমন। শুধু তাই নয়, আমি সে সময়টাতে ছাত্র অধিকার পরিষদ করি। ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে 17 ফেব্রুয়ারি টিএসসিতে আমাকে রাস্তায় শুয়ে, রাস্তায় ফেলে দিয়ে উপর্যুপরে লাথি, ঘুষি এবং লাঠি দিয়ে আমাকে পেটানো হলো। আমি হসপিটালাইজড। এর পরের সময় যখন গণতান্ত্রিক ছাত্র শক্তি, বর্তমানে যে সংগঠনের আমি আহ্বায়ক হিসেবে আছি, এই সংগঠনের যেদিন আমরা ঘোষণা দিই, সেই দিন টিএসসির অপোজিটে ঘোষণা শেষে যখন আমি ফিরতেছি, ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে। আমার
শরীর বিভিন্ন জায়গায় রক্তের ছিটেফোঁটা লেগেছিল, রক্তের দাগ লেগেছিল, আমার দাঁত ভিতরের দিকে ভেঙে গিয়েছিল। কি ভয়ঙ্কর একটা অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা যে এত হিংস্র ছিল তারা। আমার দুই গালের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে এইভাবে টান দিয়েছিল তারা। কেন? এবং একসঙ্গে বলতেছিল যে তুই সরকারের বিরুদ্ধে কথা বলিস, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলিস, এই বুক দিয়ে যেন আর কথা বলতে না পারিস। এবং লিটারেলি তাই, আমি দীর্ঘদিন হসপিটালাইজড এবং আমার ঠোঁট এমন হয়েছিল আমি কথা বলতে পারতেছিলাম না। যে স্যুপ খেয়েছিলাম হসপিটালের বেডে বসে, এই স্যুপের মতো একটা জিনিস, সেটাও আমি আমার এই ঠোঁটে স্পর্শ হলেই জ্বালা যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। আপনাকে গত 17 জুলাই টিএসসি রাজু ভাস্কর্যের সামনে থেকে আটক করা হয় এবং এর আগেও আপনি দুইবার আটক হয়েছিলেন। আজকে সকালেই আপনি মুক্ত হয়ে এসেছেন, এই অভিজ্ঞতা একটু জানতে চাই। এবার 17 জুলাই রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন ছিল। সেদিন ক্যাম্পাসে আসছি, জায়গায় জায়গায় পুলিশের চেকপোস্ট। সেই চেকপোস্ট অতিক্রম করে রাজু ভাস্কর্যের সামনে এসেছি। তখনও খুব বেশি ছাত্ররা একত্রিত হয়নি, কিন্তু সে জায়গায় পুলিশ আমাকে রাজু ভাস্কর্যের যে প্রাঙ্গণ, সেখানে তারা আমাকে থাকতে দিচ্ছে না। তারা সেখান থেকে আমাকে দূরে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। এবং আমি দেখলাম আমার এর আগের যে অভিজ্ঞতা, ওসির সঙ্গে কথা বলতে ডেকে গ্রেফতার করা হয় 2021-এ আমাকে, এবং তারপরে ডিবিতে নিয়ে রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়, 2 সপ্তাহ আমি হাঁটু ফেলে শয্যায় যেতে পারিনি। লম্বা করে হাঁটু বিছিয়ে দিয়ে আমাকে নামাজ পড়তে হয়েছিল। এই কঠিন যে অভিজ্ঞতা, তখন আমি খেয়াল করলাম যে আমাকে গ্রেফতারের পায়তারা চলছে। আমি তখন খুব শক্তভাবে প্রতিবাদ জানালাম যে আমাদের ক্যাম্পাস, আমাদের ছাত্রদের ক্যাম্পাস, আমরা থাকব এই ক্যাম্পাসে। এই ক্যাম্পাসকে কেন পুলিশ ক্যাম্পাস করা হবে? কেন এখানে আমাদের যে চলাচলের স্বাধীনতা, আমাদের যে মুভমেন্টের স্বাধীনতা আছে, সেটাকে খর্ব করা হবে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে শত শত মিডিয়া তাদেরকে তোয়াক্কা করে পুলিশের 20-30 জনের একটা টিম আমাকে ধাক্কা দিতে শুরু করে। আমি একা মানুষ, তাদের সঙ্গে পেরে ওঠার মতো সামর্থ্য আমার নেই। আমি রাস্তায় শুয়ে পড়েছি যে যদি এই ক্যাম্পাস থেকে যেতে হয় তা আমি আমার ইচ্ছায় যাব। পুলিশের কোনোরূপ অধিকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করবার। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা, সে জায়গা আমরা চলবো ফিরবো, হাসি আড্ডায় মেতে থাকবো, আমরা আন্দোলন করব, আমরা আমাদের মতো করে চলবো। কিন্তু না, আমি রাস্তায় শুয়ে পড়েছি, এমত অবস্থায় 2টা সাউন্ড গ্রেনেড ফোটানো হলো। আমার এত ভয় লাগলো, কিন্তু তারপরে আমি সেখানে স্থির। এবং আমার আশেপাশে আরও অনেকেই ছিলেন যারা আমাকে তখন বাঁচানোর চেষ্টা করেছেন। তাদেরকে সরিয়ে দিয়ে পুলিশ আমাকে 4 হাত পা ধরে চ্যাংতোলা করে অত্যন্ত কষ্ট দিয়ে তারা আমাকে প্রিজন ভ্যানে উঠায়। টিএসসি থেকে আটক করা হলো, আমাকে শাহবাগ থানায় রাখবার কথা, কিন্তু তারা আমাকে শাহবাগ থানায় রাখেনি, তারা আমাকে রাখলো রমনা থানায়। কারণ যদি আমাদের ছাত্র ভাইরা জানেন, যারা আন্দোলনকারী আছেন, তারা যদি শাহবাগ থানায় আমার খোঁজ পান, তাহলে হয়তো তারা থানা থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবার ব্যবস্থা করতে পারেন। কিন্তু পুলিশ এতটুকু সুযোগও যাতে সাধারণ শিক্ষার্থীরা না পায়, তাদেরকে একেবারে অন্ধকারে রাখবার জন্য। আমার বন্ধুরা এসেছিল শাহবাগ থানায় খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে শাহবাগ থানায় পায়নি। আরও 2 দিন রিমান্ডে আমাকে পাঠানো হলো। যে 2 দিন আমি 18 তারিখ এবং 19 তারিখ শাহবাগ থানার গারদে ছিলাম। তখনকার অভিজ্ঞতা বলি, আমার নিজের অভিজ্ঞতা নয়। শাহবাগ থানার সামনের শাহবাগ চত্বরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সেখানে মহড়া চলছিল। সাধারণ যত পথচারী ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছেন, তিনি শিক্ষক হন, ছাত্র হন, তিনি আর যাই হন না কেন, তাকে তারা উপর্যুপরি পিটিয়ে শাহবাগ থানার ভিতরে পাঠিয়ে দিত। আমার সাথে একজন বন্দী ছিলেন, যাকে পিজি হসপিটালের ইন্টার্ন ডক্টর, যারা কিনা ছাত্রলীগের সাথে জড়িত, তারা তাকে পিটিয়েছে। তিনি আমার সঙ্গে একসঙ্গে জেলে ছিলেন। এবার যে জেলখানায় যাওয়া, গতবার যে 2বার জেলখানায় গেলাম 2021 এবং 22-এ, তখন জেলখানায় যাওয়ার পরে তারা 2টা মিনিট কথা বলতে দিত ফ্যামিলির সাথে, কিন্তু এবার একেবারে বিচ্ছিন্ন বন্দিত্ব ছিল। আমাদেরকে একটা বারের জন্য আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে দেওয়া হয়নি।
আমাদের ফ্যামিলি মেম্বাররা জেলখানার গেট থেকে ঘুরে এসেছে, আমাদের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা কি অবস্থায় আছি না আছি, আক্তার বেঁচে হোসেন, আছি না মরে গেছি, এটা আমাদের family জানতো না। গতকাল যখন শেখ হাসিনা পদত্যাগ করলেন, এর পরের ঘটনাটি একটু জানতে চাই। আজকে সকালে আপনি কিভাবে ছাড়া পেলেন, খুব ছোট করে একটু জানতে চাই। যখন শেখ হাসিনা পদত্যাগ করেন তখন আমি জেলখানায়, এবং তখন জেলখানায় আফসা আফসা যখন খবর পৌঁছে গেছে তখন বন্দীরা বিজয় উল্লাস করছেন, এবং রাতের বেলা আমার মুক্তি হয়। সকালবেলা আমি আমার বন্ধু বান্ধব পরিবার পর্যন্ত যারা আছে তাদের সঙ্গে আমি একত্রিত হই, এবং এক স্বাধীন এক বিজয়ে উল্লাস আমি এই বাংলাদেশের মানুষের মধ্যে দেখতে পেয়েছি। এবং একই সাথে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, আমরা বিজয় পেয়েছি, সে বিজয়কে রক্ষা করতে হবে। নানাবিধ জায়গায় নানাবিধভাবে দুর্বৃত্তরা নানা কিছু করবার চেষ্টা করছে। বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আপনাদের বিজয়, আপনারাই বিজয় নিয়ে এসেছেন, এই বিজয়কে রক্ষার দায়িত্ব আপনাদের, এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার দায়িত্ব আপনার আমাদের সকলের। এতটুকু দাবি, এতটুকু আহ্বান এই বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই। আক্তার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় যোগ দেবার জন্য।